দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ প্রধান ডক্টর রেদওয়ানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন তো? ইনশাআল্লাহ। দেখে আসবো পত্রিকার শিরোনাম। দৈনিক ইত্তেফাক, হেফাজতের হামলা ঢাকা সহ 9 জেলায় 43 মামলা। আগের 66 মামলা পুনরায় তদন্ত শুরু, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আইজিপি। স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি, গণপরিবহনে দুর্ভোগ, মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা, নতুন নিয়মে ট্রেনের টিকিট, লঞ্চে 60% ভাড়া বৃদ্ধির প্রস্তাব। করোনায় সর্বোচ্চ সতর্কতা, আপাতত লকডাউন নয়, সব সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত না করার খেসারত। শনাক্তের রেকর্ড, টানা 3 দিন 5,000-এর উপরে সংক্রমিত। মানব জমিন, দরজা বন্ধ, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, দায় নিচ্ছে না কেউ, সরেজমিন ব্রাহ্মণবাড়িয়া। ভাঙছে রেকর্ড, বাড়ছে উদ্বেগ। আওয়ামী লীগ ছাড়লেন কাদের মির্জা, গন্তব্য কোথায়? আমাদের সময়। সব সীমিত হচ্ছে আবার, গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া শুরু, মোটরসাইকেলে শেয়ারিং বন্ধ, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় সব পর্যটন কেন্দ্র বন্ধ। লঞ্চে অর্ধেক যাত্রী, ভাড়া 7% বাড়ল। 28 দেশ থেকে এলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। 24 ঘন্টায় রেকর্ড 5,358 জন শনাক্ত, মৃত্যু 52। 5 জনের পরীক্ষায় 1 জন শনাক্ত। সংক্রমণ বেশি 31 জেলায়। করোনা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগে সরকার। যায় দিন, অর্ধেক আসনে যাত্রী, ভোগান্তিতে নগরবাসী, গণপরিবহন চিত্র। আজ শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। করোনায় একদিনে মৃত্যু 52, সর্বোচ্চ শনাক্ত 5,358। নির্দেশনার পরও প্রশ্নবিদ্ধ করোনা নিয়ন্ত্রণ। দেশে 14,000 দ্বৈত পাসপোর্টধারীর তালিকা হাইকোর্টে। সময়ের আলো, অর্ধেক আসনে যাত্রী, ভাড়া নিয়ে বাক বিতণ্ডা, গণপরিবহনে গণদুর্ভোগ। ঈদে কোটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। করোনা সংক্রমণের রেকর্ড, নতুন শনাক্ত 5,358 জন, 7 মাসে সর্বোচ্চ 52 জনের মৃত্যু। ভোরের কাগজ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন, লন্ড ভণ্ড ব্রাহ্মণবাড়িয়া। রহস্য দেখা গেছে আওয়ামী লীগ, রহস্য দেখছে জেলা আওয়ামী লীগ। কাদের মির্জার নাটক পদত্যাগ, আইজিপি তাণ্ডবের যোগসূত্র কোথায় আমরা সবাই জানি। গণপরিবহনে ভোগান্তি, 18 দফার বাস্তবায়ন নেই। বাংলাদেশে করোনা আক্রান্তের রেকর্ড, 7 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। ইনকিলাব, নো মাস্ক নো সার্ভিস, শুধুই প্রচারণা, নির্দেশনার কার্যকারিতা নেই। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয় নেই সাংবাদিকদের, অর্থমন্ত্রী। রাইড শেয়ারিংয়ের 2 সপ্তাহের নিষেধাজ্ঞা। দিনকাল, বাংলাদেশে মানবাধিকার ভয়াবহ, বিরোধী দলের উপর চরম জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার। ফখরুল, করোনায় মৃত্যু হয়েছে 52 জনের, শনাক্ত 5,358 জন। সংগ্রাম, দেশের রাজনীতির পথ একেবারেই সংকুচিত। সংসদের অধিবেশন বসবে আজ, চলবে 3 কার্যদিবস। করতোয়া, ক্ষিপ্র গতিতে বাড়ছে করোনা, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। লঞ্চে 60% ভাড়া বৃদ্ধির প্রস্তাব। দুর্ভোগে সাধারণ মানুষ, গণপরিবহনের সামাজিক দূরত্বের বালাই নেই, তবে ভাড়া দিতে। The business standard, government to buy Johnson's COVID vaccine. Commuters suffer as buses run at half capacity. Fare hikes. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, বেশিরভাগ শিরোনামই দখল করেছে করোনার নানা ধরন, করোনার উপসর্গ, করোনার মৃত্যু, করোনার শনাক্ত, করোনার নির্দেশনা। আমরা কোন অবস্থায় আছি আসলে করোনায়? আমাদের কাছে যেসব তথ্য আছে সেটা হচ্ছে 2 সপ্তাহের মধ্যে যে পজিটিভিটি রেটটা 2.5% ছিল, সেটা 18%-এর অধিক হয়ে গেছে। এবং যে পরিমাণে সিরিয়াস রোগীরা আসছে
যাদের অক্সিজেন দরকার, আইসিইউ দরকার, ওই সব বেডগুলো প্রায় ফুল, ঢাকা, চিটাগং এবং মেজর সিটিগুলোতে। তাহলে আমরা এখন করোনা এপিডেমিকের ভয়াবহতম পর্যায়ে আছি। অতীতে 1 বছর ধরে যে পরিমাণ ছিল, একদম প্রথম দিকে কিছুদিন ছিল এরকম, তখন তো আমরা অর্গানাইজ ছিলাম না। এখন অনেক বেশি অর্গানাইজ থাকার পরেও আমি ফুললি স্যাচুরেটেড। তাহলে রুগীদেরকে, কিছু রুগী আছে ওদেরকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দেওয়া যায়, ওদের মৃত্যুটা ঠিকই যাবে। কিন্তু ম্যানেজমেন্ট দেওয়ার জন্য তো আমার একটা ফেসিলিটি থাকা লাগবে, ফেসিলিটিতে স্পেস থাকা লাগবে। তো ওই ফেসিলিটি স্পেস যদি না থাকে তাহলে আমাদের মৃত্যু হারটা বেড়ে যাবে। তাহলে এরকম এখন যেরকম ভয়াবহ পর্যায়ে আছে, এখানে হচ্ছে আমাদেরকে হাসপাতালের উপর চাপ কমাতে হবে, নাহলে রুগীর মৃত্যু হার বেড়ে যাবে। হাসপাতালের উপর চাপ কমাতে গেলে আমাকে সংক্রমণ কমাতে হবে। আমি যদি সংক্রমণ চলতেই দিই তাহলে 100 জন একজন কিন্তু মারা যাবেই। আমরা যেভাবে চাই, এটা আমেরিকা তো মারা গেছে। তাহলে যত বেশি সংক্রমণ হবে অত বেশি মৃত্যুর সম্ভাবনা থাকবে 1%। তাহলে এই জন্য আমাদের রুট কাজটা হবে সংক্রমণ কমানো। যেহেতু চিকিৎসা দিয়ে বাঁচানোর যে ফ্যাসিলিটি আছে এটা লিমিটেড, স্যাচুরেটেড। আর এই স্যাচুরেটেড মানে ইট ইজ স্যাচুরেটেড ফর নেক্সট 1 উইক। কারণ একটা রোগী যদি আইসিইউতে ঢুকে বা হাই ফ্লোতে ঢুকে, ও কমপক্ষে 7 দিন থাকবে যদি মারা না যায়। 7 দিনের বেশিও হতে পারে, 2 সপ্তাহ 3 সপ্তাহ হতে পারে। তাহলে ওখানে আমাকে যদি আমি রোগী কমাতে না পারি, আমি ওদেরকে অক্সিজেন সহ যেসব কেয়ারগুলো দেওয়া দরকার ওইটা দেওয়ার ক্যাপাসিটি আমি স্যাচুরেটেড হয়ে গেছি। তাহলে সংক্রমণ কমাতে গেলে হচ্ছে মানুষকে, যারা সংক্রমিত আছে ওদেরকে আলাদা করে ফেলতে হবে সমাজ থেকে। ওদেরকে সমাজের সাথে রেখে সংক্রমণ কমানো সম্ভব নয়। তাহলে ওদেরকে সমাজের থেকে আইসোলেট করতে গেলে আমাকে ওদেরকে রোগ নির্ণয় করতে হবে। যদি আমি রোগ নির্ণয় করতে পারি, তখন ওই লোকটার, ওর ফ্যামিলি ওকে বাধ্য করবে তুমি আইসোলেশনে থাকো। সে নিজেও বুঝবে যে আমি একটু আইসোলেশনে থাকি। এখন যেটা হচ্ছে, রোগীদের যখন সর্দি কাশি হচ্ছে, ও বলছে না না আমার করোনা না। এখানে অনেকের করোনা নাই, কিন্তু অনেকের করোনা আছে। যারা আছে ওরাও জানতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত খারাপ না হচ্ছে সে। তাহলে ওরা বাইরে বেরিয়ে গেছে। তো যখন ওরা সব এত লোক বাইরে বেরিয়ে থাকবে, কিছু আছে সিমটম বলে, কিছু আছে সিমটম ছাড়া, যাদেরকে অ্যাসিমটমেটিক বলছে। তো ওরা যখন সবাই ছড়াইতে থাকবে এইভাবে, সেখানে শুধু মাস্ক দিয়ে কিন্তু কাজ হবে না, আমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তাহলে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, এই দুটা যদি দিই, আমি যদি যারা সংক্রমিত আছে ওদেরকে বাইরে বেরোতে না দিই, তাইলেই শুধু রোগী কমানো সম্ভব। তাহলে এই যে আইসোলেট করে ফেলে সমাজ থেকে অলরেডি যারা ইনফেক্টেড আছে, ওদেরকে আলাদা করতে গেলে আমাকে টেস্ট করতে হবে। টেস্ট না করলে ওই মানুষটাও বিশ্বাস করতেছে না যে ওর করোনা হয়েছে, এবং আমরাও জানতে পারতেছি না, এবং মানুষ চাইলেও এটা করতে পারতেছে না। ওই যে একটা সতর্কতা নিবে বাসার মধ্যে। এখন হচ্ছে কি, যেই বাসায় হচ্ছে ওদের সবাই হয়ে যাচ্ছে বাসার মধ্যে। তাহলে আউটডোর ট্রান্সমিশনটা বেশি নয়, আউটডোর থেকে যে কোনো একজন নিয়ে আসছে, নিয়ে এসে বাসার মধ্যে সবাইকে একসাথে করে ফেলছে। তাহলে এই সবাই একসাথে হচ্ছে যে ওখানে সবাই মারা যাবে না, সবাই ভালো হয়ে যাবে, এটা তো 1% মারা যাবে, 99% তো ভালো হয়ে যাবে। তাহলে ওদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ, বেশি বয়স্ক এবং কোমরবিডিটিস আমরা বলি, অন্যান্য রোগশোক আছে, ওদের মধ্যে কিছু মারা যাবে। তাহলে আস্তে আস্তে এমন হচ্ছে, এমন জায়গায় আমরা এসে গেছি যে এমন লোক আপনি বাংলাদেশে পাবেন না যার একজন আত্মীয় মারা যায়নি, এরকম জায়গায় এসে। তাহলে এটা এমন হতে পারে যে এমন লোক পাবেন না আপনি যার ফ্যামিলিতে একটা লোক মারা যায়, আক্রান্ত নেই। তাহলে ওই দিকে আমরা আগাচ্ছি। তাহলে এটাকে এখন আমাদেরকে এই ভয়াবহ পর্যায়ে কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে যে এটা কীভাবে ডিল করতে হবে। এরকম তো হতেই পারে, দুনিয়ার অন্যান্য জায়গায় অতীতেও হয়েছে। তাহলে ওই বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে, প্রথমে হচ্ছে ওদেরকে টেস্ট আইসোলেট করতে হবে। এই কথা তো আমরা প্রথম থেকেই বলে আসছি। না, এটা হয়েছে কি, মাঝখানে যখন করোনাটা নিজে নিজে একটু কমে গেল, তখন কিন্তু যারা বের হচ্ছে ওদের মধ্যে হার্ড ইমিউনিটি হয়ে গেছে। তাহলে ট্রান্সমিশনটা কমে গেছে অটোমেটিক। আগের ভাইরাস ছিল, এখন কিন্তু ভাইরাস ভেরিয়েন্টটা নতুন। এটা ভেরি লাইকলি, আমাদের কাছে প্রমাণ নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা একটা নতুন ভাইরাস, ভ্যারিয়েন্ট ভাইরাস। তাহলে এটা এসে এবং এটা ভেরি হাইলি স্প্রেডেবল। আগে যেটা ছিল ওটা নয়। যেমন ইউকে ভেরিয়েন্ট বলছে ওরা 70% বেশি ছড়ানোর সক্ষমতা রাখে। তাহলে যখন রোগী কমে গেছে, ভ্যাকসিন এসে গেছে, আমরা একটা রই হয়ে গেলাম। সকলে যে ভ্যাকসিন নেই, বাংলাদেশে একটা করোনা নেই, চলে গেছে।
বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম হয়ে গেছে, মনে করো হয়তো কথাই বলেনি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে যে আমাদের করোনা নেই, তাহলে মানুষ সব রেস্ট্রিকশন বাদ দিয়ে দিছে। ওই সময় একটা নতুন ভাইরাস এসে গেল, আসার পরে আগের ফার্স্ট ওয়েভের চেয়ে অনেক বড় একটা সেকেন্ড ওয়েভ, এখন আমরা সেকেন্ড ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো যারা নীতি নির্ধারক ওরা কিন্তু সঠিকভাবে এই জিনিসটা অ্যান্টিসিপেট করতে পারেনি। ওরা মনে করছে যে কমসে মানে শেষ হয়ে গেছে, আসলে মানে কমসে মানে শেষ হয়নি, যে কোনো সময় সেকেন্ড ওয়েভ আসতে পারে, এরপর আবার থার্ড ওয়েভ আসতে পারে, এরপর আরও বেশি ওয়েভ আসতে পারে। এই জন্য আমাদেরকে যখন প্ল্যানিং জিনিস একটা হচ্ছে প্রিপেয়ারেডনেস, প্রস্তুতি, তাহলে এই ফলস সেন্স অফ সিকিউরিটি যে আমার রোগী কমে গেছে, আমার ভ্যাকসিন এসে গেছে বলার পরে ওদের মধ্যে কোনো ধরনের কর্মকাণ্ডগুলোর অভাব হয়ে গেছে। তারপর মনে করেন টেস্টটা 1 বছর আগেও কিন্তু আমরা প্রায় 20,000 টেস্টে রিচ করে গেছি, 1 বছরের মধ্যে আমরা মাত্র 25 থেকে 27,000 টেস্ট করতে পারছি। এটা কেন হলো? আমার বর্ডারটা পার হলে আপনি ইন্ডিয়াতে গেলে যে কোনো ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে এই টেস্ট অ্যাভেলেবল, অ্যান্টিজেন টেস্ট বলে এটাকে। অথচ বাংলাদেশে 6 মাস আগে অ্যান্টিজেন টেস্ট অ্যালাউ করেছে, কিন্তু কোনো ল্যাবে আপনি পাবেন না প্রাইভেটলি। তাহলে মানুষকে আমরা সুযোগ দিচ্ছি না যে সে টেস্ট করবে, জানবে, জেনে আইসোলেট হয়ে যাবে, এই সুযোগটা দিচ্ছি না, এটা বন্ধ করে রেখেছি ফর নো অবভিয়াস রিজন। এটা এখানে কোনো সায়েন্স থাকতে পারে না এটা না করার পিছনে। এখন সরকারি পর্যায়ে তো অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু খুব অল্প। আমি মাত্র 27,000 কিছু আমার করা হচ্ছে ছিল 5 লাখ টেস্ট ডেইলি। আমি গভর্নমেন্ট করতে পারবো না, কারণ আমি তো গরিব। তাহলে আমি প্রাইভেটকে ছেড়ে দিই না কেন? আমি কেন প্রাইভেটকে রেস্ট্রিকশন দিচ্ছি যে ওরা করতে পারবে না? প্রাইভেটরা যদি করতে পারতো তাহলে তো 25,000 জায়গায় এটা 1 লক্ষ হয়ে যেত যে কোনো দিন, সারা দেশব্যাপী মানুষ করতো, ভয়ে করতো। তাহলে আমরা একটা দেশের চিত্র জানতে পারতাম। এখন আমরা 25,000 টেস্ট করে যেটা জানছি সেটা হচ্ছে স্ন্যাপশট। এই যে 52 জন মৃত্যু আমরা দেখছি, এটা টিপ অফ দ্য আইসবার্গ। কারণ হচ্ছে যেসব রোগীগুলো হাসপাতালে আসছে এখন, মানুষ কিন্তু হাসপাতালে আসতে চাচ্ছে না। ওরা বাসায় বলে যে আরেকটু দেখি না, বাসায় অক্সিজেন নিয়ে বসে আছে। যখন আসতেছে তখন আর ওকে কিছু করার সুযোগ নেই। তাহলে হাফ অফ দি পেশেন্টস আর ডাইং উইদিন ফার্স্ট 24 আওয়ার্স অফ হসপিটালাইজেশন, সব হাসপাতালে। এই 24 ঘন্টা কেন মারা যাচ্ছে? কারণ হি মাইট ডিলে। কিন্তু যাদেরকে আমরা 24 ঘন্টা বাঁচায় রাখতে পারতেছি ওদের মধ্যে অনেকগুলো রোগী বেঁচে যাচ্ছে। তাহলে একটা সময় দিতে হবে। আপনি যে চিকিৎসাটা এই পর্যন্ত আমরা যেগুলো জেনেছি সেটা করার একটা সুযোগ পেতে হবে, ওই সুযোগটা মানুষ পাচ্ছে না। এবং এই আসবো করতে করতে বাসায় মারা যাচ্ছে লোক, যারা সিটির কাছে নেই, দূরে আছে একটা ডিস্ট্রিক্টে যেখানে আইসিইউ নেই, ওরা পথে মারা যাচ্ছে, ইমার্জেন্সিতে এসে মারা যাচ্ছে আমাদের হসপিটালগুলোতে। তাহলে সব জিনিসগুলো যে এমন, আমার তো কতগুলো জিনিস লিমিট, আমি রাতারাতি আইসিইউ বাড়ানো সম্ভব না, এটা বাস্তবতা। তাহলে আমাকে রোগী কমাইতে হবে। আচ্ছা, রোগীরাও যে হাসপাতালে আসতে চাচ্ছেন না সেটার পেছনে কিন্তু আরেকটা কারণ, যে উনি ধারণা করেন বা জানেন হাসপাতালে গেলে হয়তো আমি সিট পাবো না, আমি ভর্তি হতে পারবো না। এটা একটা আছে। আরেকটা হচ্ছে ওরা যেসব গল্প শুনছে, একটা নেগলেক্ট, যে ওদের প্রতি একটা চিকিৎসা দিতে চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের অনীহা, এটাও আছে। এর চেয়ে বড় হচ্ছে মানুষ জেনে গেছে যে আমি হসপিটালে যদি যাই, আমার যদি অক্সিজেন লাগে এটা কমপক্ষে 1 লাখ টাকা খরচ হবে, যদি আইসিইউ লাগে 5 লাখ টাকা বেশি খরচ হবে। তাহলে এটা বেশিরভাগ লোক এটা অ্যাফোর্ড করে না। সে বলছে আমাকে আল্লাহ বাঁচালে বাঁচবে, নাহলে বাঁচবে না, হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই, আই ক্যানট অ্যাফোর্ড 100,000 না। তাহলে এই জন্য মানুষ যাচ্ছে না। তাহলে এই সবগুলো সংখ্যা, এই জন্য আমরা যে নাম্বারটা দেখছি 52, দিস ইজ টিপ অফ দ্য আইসবার্গ। There are many more patients are dying in the community, many poor patients who are dying in the hospitals. We cannot do the antigen test or other tests. এই জন্য আমাদের নাম্বারটা কম দেখছি। এই জন্য আমি বলি যে আমরা যদি সঠিকভাবে ডিটেক্ট করে নাম্বারটা দেখাতাম, মানুষ নিজেই কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে যেত। এখন ওরা মনে করতে চায় এতে 52 আর কেমন, 52 তো বেশি না, কিন্তু যদি একটু 200-300, তখন কিন্তু মানুষ আরও সতর্ক হয়ে যেত। তাহলে তথ্য ঘাটতে, এই জন্য বলছে যে এরকম হেলথ ক্রাইসিস যখন হবে, ইন এনি ক্রাইসিস, বলছে ইউ নিড টু পিপল গিভ 2 F's, যেটাতে তুমি মানুষকে কন্ট্রোলে রাখতে হবে। একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টের জায়গাটাতে আমাদের ধন্যতা আছে, বিশাল বড় ধন্যতা। এটা ওভারকাম করার কোনো চেষ্টা করছি না, আমরা শুধু কথা বলছি। তাহলে কথা বলে মনে করেন যে 18 পয়েন্ট দিল, 18 পয়েন্টের মধ্যে টেস্ট আমি বাড়াচ্ছি, টেস্টের ফ্যাসিলিটি বাড়াচ্ছি, মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি, দেশের যে কোনো জায়গায় যেখানে অভাব আছে ওখানে আমি নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো থাকার কথা ছিল, থাকার দরকার ছিল। কারণ আমি সংক্রমণ কমাতে চাই। আমার 2টা উদ্দেশ্য, একটা সংক্রমণ কমাতে চাই, একটা মৃত্যু কমাতে চাই।
তাহলে মৃত্যু কমাতে গেলে হসপিটাল আমি বাড়াতে পারছি না, কিন্তু সংক্রমণ তো আমি কমাতে পারি। জি। তাহলে এই জিনিস এটা হচ্ছে, মনে করেন আমরা করোনা সম্পর্কে অনেক কিছু এখনো বৈজ্ঞানিকরা জানতে পারেনি, কিন্তু কতগুলো জিনিস সম্পর্কে ক্ল্যারিটি এসে গেছে, বিকজ ইট ইজ অলরেডি দেয়ার ফর মোর দ্যান আ ইয়ার। সায়েন্টিস্ট আর ওয়ার্কিং অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড যে হাউ টু ডিল উইথ দিস প্রবলেম। এই জন্য কতগুলো জিনিস আছে, এটা যে টেস্ট আইসোলেট করতে হবে এটা তো কোনো সন্দেহ নেই। এটা তাহলে আমার দেশের এপিডেমিক কন্ট্রোল প্রোগ্রাম ইজ নট ইউজিং সায়েন্স in dealing with a health crisis. Dealing with a health crisis requires health experts. So health experts' opinions are not reflected in the recommendations, are not utilized for controlling the disease. এবং এগুলো করার কারণে আমরা ভয়াবহতম পর্যায়ে আছি, এবং আগামী কয়েক সপ্তাহ যে কী হবে we do not know. আজকে একটা বৈঠকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন পুরো ঢাকাকেও যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও মানুষকে জায়গা দেওয়া যাবে না। সেটা আজকে কেন বলছেন? এটা 1 মাস আগে বলতেন, 2 মাস আগে বলতেন, এবং ওই ধরনের পদক্ষেপ নিতেন, তাহলে তো এটা হতো না। জিনিসটা হচ্ছে, আমি তো একটা এটাকে বলে যে টাইমলি অ্যাকশন নিতে হবে আপনাকে। যেমন এই 18 পয়েন্টটা দিছে, গুড, কিন্তু এটা দেওয়া হচ্ছিল 3 সপ্তাহ আগে, আজকে নয়। আজকে 18 পয়েন্টের সময় নেই। আজকে আপনাকে পুরো কারফিউর মতো দিয়ে লোকজনকে যদি বাসায় রেখে আপনি হাসপাতালের উপর চাপ কমাতে না পারেন, মৃত্যু কমানো সম্ভব নয়। তাহলে মৃত্যু যদি আমি চাই রিয়েলি, মনে করেন যে ইউকেতে 3 মাস ধরে লকডাউন, ইউকের মতো একটা দেশ, $1 ট্রিলিয়ন যাদের বাজেট, ইয়ারলি বাজেট, ওরা কি পরিমাণ লস করেছে? ওদের গতকালকে আজকে 2 দিন জিরো ডেথ হওয়ার পর ওরা কোনো লকডাউন উইথড্র করেনি। ওরা টায়ার 3-তে রয়ে গেছে, এটা টায়ার 4-5 পর্যন্ত আছে। তাহলে 5কে নামিয়ে 4-এ করেছে, 4কে নামিয়ে 3-তে এনেছে, এরপরে 2-1 করে তারপর লকডাউন করবে। কেন? হিউম্যান লাইফ ইজ ইম্পর্টেন্ট। উই ক্যানট অ্যালাউ হিউম্যান টু ডাই অ্যাজ ফার অ্যাজ সায়েন্স সেজ, প্র্যাকটিক্যাল সেজ। দের ইজ নো পলিটিক্স দেয়ার, ইজ সায়েন্স ইজ ওয়ার্কিং দেয়ার। অ্যান্ড সায়েন্স এরকম যেখানে দিনে 3000 মারা যাচ্ছিল ওটাকে জিরোতে নিয়ে এসছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে গত পরশুদিন 10টা কেস পজিটিভ হয়েছে, ওরা পুরো মেলবোর্ন লকডাউন করে দিয়েছে। 10 কেস, একটাও মারা যায়নি, কিন্তু জাস্ট ডিটেক্টেড, ওখানে জিরো ছিল, হঠাৎ করে 10 হয়েছে। তা আমার এখানে 2.5 থেকে আমি 18, 20, 50, আমাকে একজন বলতেছে মুগদা হাসপাতালে টেস্ট করছে, ওখানে 50%-এর বেশি পজিটিভ। তাহলে কোথাও কোথাও কম হচ্ছে, কারণ হচ্ছে বিদেশে যাচ্ছে ওরা টেস্ট করতেছে। মনে করেন সংসদে ঢুকতে হবে, ওটা টেস্ট করতে হচ্ছে, প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকতে হবে, ওখানে টেস্ট করতে হচ্ছে। তাহলে এই টেস্টগুলো সব কিন্তু এই 25,000-এর মধ্যেই। জি। এই কারণে আমরা অনেক কম দেখছি চিত্রটা। তাহলে এখন জিনিসটা হচ্ছে, সায়েন্স শুড বি অ্যালাউড টু প্লে, সায়েন্স শুড বি অ্যালাউড টু টেক ডিসিশনস। ওই জিনিসটা আমাদের অভাব আছে। আমাদের টেকনিক্যাল কমিটি ইজ নট ওয়ার্কিং, আমরা দেখতে পাচ্ছি না কোথাও। এবং যেই 18 দফা দিয়েছে ওখানে টেকনিক্যালিটি যেটা ইজ ল্যাকিং। বললাম যেটা 3 সপ্তাহ আগেরটা এখন দেওয়া হয়েছে, তাহলে ওই জায়গাগুলো আমরা এখনো দুর্বল রয়ে গেছি প্রথম থেকে এই পর্যন্ত। আমরা তো কিছুদিন আগে যখন 2-3% শনাক্ত হচ্ছিল, তখন তো আমরা বলিয়া হয়ে উঠেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে, এবং সবকিছু তো খরচ শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই বন্ধ ছিল। এখন কিন্তু আমরা আজ 31 তারিখ খোলার কথা ছিল, পারিনি। এখানে সব সিদ্ধান্তগুলা আর নেভার পার্মানেন্ট, দে আর ভেরি টেম্পোরারি। The decisions has to be dynamic, changing with time, changing with situation, based on information. So we are lacking in information. মনে করেন আমার যে কোন ভাইরাসটা এখন সার্কুলেট করতেছে, এত স্প্রেড করতেছে, we do not know. আচ্ছা, আপনি তো একটা রিসার্চ বিভাগের প্রধান, আমাদের দেশে বা আপনার কাছে রিসার্চ আছে যে, বা রিসার্চ করছি বা রিসার্চ হচ্ছে যে আমাদের দেশে এখন যেই স্ট্রেইনটা আমাদেরকে সংক্রমিত করছে বা নাস্তানাবুদ করে দিচ্ছে, এই স্ট্রেইনটা কেমন? এটা ইউকের না সাউথ আফ্রিকার নাকি বাংলা ভাইরান্ট না? সেটা এখন পর্যন্ত আমরা জানি না, এরকম রিসার্চ হয়নি। এটা করতে গেলে এটা যার ক্যাপাসিটি আছে টু ডিফারেন্সিয়েট দি জেনোমস অফ দি ভাইরাসেস, ওরকম একটা ফ্যাসিলিটি হতে হবে। তাহলে এই ফ্যাসিলিটি বাংলাদেশে আছে, কিন্তু যেটা ইয়েতে আছে, যেটা সায়েন্স ল্যাবরেটরি, ওদের দে হ্যাভ দি ক্যাপাসিটি। কৃষি বিশ্ববিদ্যালয়, they have the capacity. ICDDB has the capacity. Even IEDCR has limited capacity. কিন্তু আমি তো ওদিকে যাচ্ছি না, সায়েন্স ইজ নট ওয়ার্কিং হিয়ার।
তাহলে আমাকে ওখানে গিয়ে ওই জিনিসটা দেখা হচ্ছিল। এখন রিসেন্টলি ওরা একটা কাজ শুরু করছে টু আইডেন্টিফাই দি জেনোমস, যেটা কোনটা হবে এটা হয়তো আরও কয়েক সপ্তাহ পরে আমরা জানতে পারবো। কিন্তু জিনিসটা হচ্ছে এটা একটা সিস্টেম্যাটিক প্ল্যান্ড ওয়েতে করার কথা ছিল, বিকজ আই এম ডিলিং উইথ এ ক্রাইসিস। ক্রাইসিস ম্যানেজমেন্টের কতগুলো প্রিন্সিপাল আছে। প্র্যাকটিস মে বি ভ্যারিয়েবল, বাট ইউ ক্যানট ডেভিয়েট ফ্রম দ্য প্রিন্সিপাল, ইউ ক্যানট ক্রিয়েট কনফ্লিক্ট উইথ দ্য কনসেপ্ট। তাহলে যে কনসেপচুয়াল গ্লোবাল যে স্ট্যান্ডার্ড যেটা ডিটারমিন করা আছে, ওইভাবে আমরা কাজ করছি না। আমরা যেটা করছি এটা মোটামুটি মানুষকে বুঝ দেওয়া যায় কীভাবে, এরকম একটা জিনিস আমরা করছি, রাদার দেন সায়েন্সকে অ্যাপ্লাই করে ম্যানেজিং এ হেলথ ক্রাইসিস ইজ নট বিং অ্যাপ্রোপ্রিয়েটলি ডান। আচ্ছা, আমরা খুব কম সময় পাবো। করোনা টিকা নিয়ে একটু জটিলতা বা সংকট আছে বোধহয়। আর যেই টিকা আমরা গ্রহণ করেছি সেই টিকা কি নতুন যেই স্ট্রেন দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি এখন, এর বিরুদ্ধে কার্যকর হবে? বেশিরভাগ স্ট্রেনগুলোর এগেইনস্টে এই ভ্যাকসিন কাজ করবে। ভ্যাকসিন নিতেই হবে যাদের সুযোগ আছে, পাচ্ছে, এই জন্য। দ্বিতীয় ডোজ এখন কতটুক স্টক আছে এটা আমরা জানি না, আমি জানি না পার্সোনালি। আমি যেগুলো শুনতেছি মন্ত্রী মহোদয় এবং আরেকজন বলেছে যে পুরো সবাইকে দেওয়ার মতো নেই। তো তখন সিলেক্টিভ হয়ে যাওয়া দরকার, যে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ওদেরকে যেন আমরা সেকেন্ড ডোজটা আগে দিয়ে দিই। তাহলে এই প্ল্যানিংটা করা দরকার। যেমন 55 থেকে সরাসরি চট করে 40-44-এ না আসে, সারা দেশব্যাপী 55-এর উপরে যারা আছে ওদেরকে যদি আমরা ভ্যাকসিনটা রিচ করাইতে পারতাম, আমার মৃত্যু হার কমতো। এখন হচ্ছে প্রিভিলেজটা বেশি নিতে পারতেছে রেদার দেন পপুলেশন অ্যাট রিস্ক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা প্রথম দিকে প্রথম ডোজ নিয়েছিলেন 28 জানুয়ারি থেকে, তারা ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে কি কোনো খবর পেয়েছেন বা দ্বিতীয় ডোজ নেয়ার পরে কোনো প্রতিক্রিয়া বা না? মনে করেন আমরা কি খবর পেয়েছি এটার উপর সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হবে এভিডেন্স, প্রমাণ। জি জি। তাহলে প্রমাণ হচ্ছে দে আর নট 100% প্রোটেক্টেড জি, ইভেন আফটার টেকিং দ্য সেকেন্ড ডোজ। শেষ করতে তাহলে সেকেন্ড ডোজ যেহেতু প্রোটেকশন নেই, আমরা ভ্যাকসিন নেবো, ভ্যাকসিন নিয়ে প্রোটেকশন চেষ্টা করবো, বাকিটা আল্লাহ দেখবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়াক, নিউরো, ইন্টেন্সিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে